এককভাবে তার ফেরাকে শুধু পিছিয়ে দেওয়ার জন্য এই ঘটনাগুলি ঘটেছে ব্যাপারটি তা নয়, মূলত নির্বাচন পিছিয়ে দেওয়ার একটি চেষ্টা আমরা লক্ষ্য করেছি। আপনি দেখবেন যে শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের যে চেষ্টাটা হলো, সেই চেষ্টার সাথে সাথে পরের দিনই বেশ কিছু রাজনৈতিক দল তার হত্যার বিচার দাবি করে বলতে শুরু করেছিল যে বিচার না হলে নির্বাচন হবে না। বলছিল যে এই হত্যাকাণ্ডের সুরাহা না হলে পরে নির্বাচন আমরা হতে দিব না, এরকম কথা কিন্তু বলা হয়েছিল। এরপরে আপনি দেখবেন যে উপদেষ্টাদের পদত্যাগ, একাধিক উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে। একাধিকবার এমন ধরনের দাবি উত্থাপন করা হচ্ছে যে দাবিগুলি পূরণ করতে গেলে নির্বাচন আহ, আয়োজন করা কঠিন হয়ে যাবে। পাশাপাশি আপনি দেখবেন যে শরীফ ওসমান হাদির মৃত্যুর দিনেই আহ একদল উত্তেজিত মানুষ তারা আহ, বেশ কতগুলি প্রতিষ্ঠান আক্রমণ করেছে, যে প্রতিষ্ঠানগুলির সঙ্গে এই ঘটনার কোনো আসলে সম্পর্ক নাই। এই জন্য নাই যে এই প্রতিষ্ঠানগুলি প্রতিদিনই খবর ছাপে, এবং এই প্রতিষ্ঠানগুলির জন্ম কিন্তু বহু বহু বছর আগে, আহ শরীফ ওসমান হাদিরও জন্মের আগে থেকে। ফলে এই প্রতিষ্ঠানগুলো এমন নয় যে কোনো একজন ব্যক্তির ক্ষতি করার জন্য তারা প্রতিদিন চেষ্টা করে। এর মধ্যে সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে, যে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে নজরুলের গান কবিতাও শেখানো হয়, যে নজরুলের ভক্ত ছিলেন শরীফ ওসমান বিন হাদি। ফলে আমার কাছে মনে হয়েছে যে এর মধ্যে এক ধরনের উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এই প্রতিষ্ঠানগুলিকে আক্রমণ করা হয়েছিল। এবং এটি যে একটি কনসার্টেড বা আহ, এক ধরনের যে আহ, পরিকল্পিত আক্রমণ, সেটা কিন্তু বোঝা গিয়েছে এই জন্য যে একসঙ্গে হয়েছে ঘটনাগুলি একটার পর একটা। তো এই বিষয়গুলি আমার কাছে মনে হয়েছে যে আহ আমাদেরকে শঙ্কিত করেছে। যেমন এক ধরনের ধারণা দিয়েছে যে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা চেষ্টা আছে, নির্বাচন পিছিয়ে দেওয়া এবং একই সাথে একটি একটি অস্থিতিশীল পরিবেশ, নিরাপত্তার অভাবজনিত এক ধরনের আশঙ্কা, বিভিন্ন মানুষকে হুমকি প্রদান, এই সবকিছুর মধ্যে দিয়ে এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল যেখানে এ কথা ভাবার অবকাশ ছিল যে তারেক রহমান হয়তো এইসব দেখলে পরে ফিরবেন না। কিন্তু তিনি কিন্তু যখন কোনো কথা বলেন সেটা কিন্তু রাখার চেষ্টা করেন। এবং তিনি একবারও কিন্তু এই 25শে ডিসেম্বর তারিখটা ঘোষণার পরে একবারও কিন্তু সেটার বিপরীতে সামান্যতম কোনো ধারণা দেন নাই যে তিনি ফিরে আসার ব্যাপারে দ্বিতীয় চিন্তা করছেন, অথবা তিনি পেছাবেন আশাটা, অথবা তিনি আরেকবার ভাববেন। এই ধরনের কোনো শব্দ তার কাছ থেকে আসে নাই, তার দলও সেটা বলে নাই। বরং তারা আহ, একটি অভ্যর্থনা কমিটি তৈরি করেছে, যে কমিটির মাধ্যমে তারা প্রেসের যারা আছেন, গণমাধ্যমের যারা আছেন, তাদের সবার সঙ্গে মত বিনিময় করেছেন। এবং তারা মানুষকেও জানিয়েছেন যাতে তারা অহেতুক ভিড় না করেন, কোনো ধরনের জনদুর্ভোগ তৈরি না করেন, এমন কোনো পরিস্থিতি তৈরি না করেন যে পরিস্থিতি আসলে মানুষের জন্য আরামদায়ক হবে না। কিন্তু এটাও ঠিক যে মানুষ এই কথা শুনবে বলে মনে হচ্ছে না। শরীফ ওসমান হাদির যে অদম্য প্রাণ শক্তি, সেই প্রাণ শক্তি আসলে তাদেরকে ব্যর্থ করে দিয়েছে। শরীফ ওসমান হাদি লড়েছেন তার জীবন নিয়ে 1 সপ্তাহ, এবং এই লড়াইয়ের মধ্যে দিয়ে তিনি আসলে এই যে পরিকল্পনা যদি কেউ করে থাকে, সেই পরিকল্পনাগুলিকে তিনি আসলে ব্যর্থ করে দিয়েছেন। কেননা একটা সময় পার হয়েছে, যে সময় সরকার পেয়েছে, যারা অন্যান্য রাজনৈতিক দল তারা পেয়েছে, যারা নির্বাচনের পক্ষের শক্তি তারা পেয়েছে, এবং তারা এক ধরনের সংগঠিত হতে পেরেছে। তারা এই ধরনের তৎপরতাকে প্রতিহত করার পক্ষে লক্ষ্যেও তারা এক জায়গায় হতে পেরেছে। আর এটাও ঠিক যে এই ব্যর্থতার যে নমুনা, যে তারা যে ব্যর্থ হয়েছেন, এই ব্যর্থতাই কিন্তু এই গণমাধ্যমের উপর আক্রমণ, ছায়ানট এবং উদীচীর উপর আক্রমণ, এটা কিন্তু তাদের ব্যর্থতার পরিচয়। কেননা হাদি তার জীবদ্দশায় বারবার বলেছেন যে এই সব জায়গাতে আক্রমণ করে কোনো লাভ নাই। উনি একদম নাম ধরে বলেছিলেন, হাদি বলেছিল যে আহ, প্রথম আলোর কথা পছন্দ না হলে এরকম 10টা প্রথম আলো তৈরি করেন, যদি তর্কে না পারেন তাহলে ভালো করে তর্ক শিখেন। সে কিন্তু বলেছিল যে প্রতিষ্ঠান বন্ধ করা, ধ্বংস করার মধ্যে দিয়ে কোনো বিজয় অর্জন করা যায় না, বরং সেই প্রতিষ্ঠানকে প্রাতিষ্ঠানিকভাবে মোকাবেলা করার মতো সক্ষম প্রতিষ্ঠান তৈরি করতে হয়। এবং সে নিজে কিন্তু একটা প্রতিষ্ঠান তৈরি করার জন্য চেষ্টা করছিল। সে একটা কালচারাল সেন্টার দিয়েছিল, সেখানে তার একটা পরিকল্পনা ছিল। তার মানে সে ধরেন ছায়ানট যদি কারো কারো আহ, মানে অপছন্দের হয়ে থাকে, তাহলে সে একটা পাল্টা ছায়ানট তৈরি করার চেষ্টা করছিল কিন্তু। আর আরো অদ্ভুত বিষয় দেখেন, ছায়ানট যে নামটা, এই নামটা কিন্তু নজরুলের কবিতার ভেতরে আছে। ফলে ছায়ানট কিন্তু এমন নয় যে হাদির অপছন্দের সংগঠন ছিল, ব্যাপারটা কিন্তু তাও নয়।
এইখানে হাদির নাম দিয়ে যারা প্রতিষ্ঠানে আক্রমণ করেছে, হাদির নাম দিয়ে নানান রকম দাবি দাওয়া উত্থাপন করেছে, তার প্রায় অধিকাংশই হাদির যে আদর্শ সেটার বিপরীত। যেমন আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে যদি পারেন, আমি নিজেও এই প্রশ্নের উত্তর খুঁজছি। আপনি গিয়েছেন হাদির মৃত্যুর প্রতিবাদে কোন একটি প্রতিষ্ঠানে, সেখানে গিয়ে আপনি জ্বালাও পোড়া করছেন, কিন্তু তার আগে আপনি কম্পিউটারের ডিস্ক, তারপরে কম্পিউটারের স্ক্রিন, তারপরে বিভিন্ন মূল্যবান সামগ্রী এগুলি বাসায় নিয়ে গিয়েছেন কেন? আপনি তো গিয়েছিলেন প্রতিষ্ঠানটাকে ধ্বংস করতে, তাহলে ওইটার কম্পিউটার আপনার কাছে রেখে তারপরে করবেন? ওইটার টাকা পয়সা আপনি পকেটে নিয়ে নিজে গিয়ে টেলিভিশন কিনেছে, ফ্রিজ কিনেছে, কি কি জানি কিনেছে। তো ওইখানকার টাকা পয়সা লুট করে আপনি বাড়ির জন্য ফ্রিজ টিভি কিনবেন, আর আপনি বলবেন যে আপনি হাদির জন্য গিয়ে ওখানে লড়াই করছেন? ব্যাপারটা কিরকম হয়ে গেল না? ফলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে যারা সেখানে গিয়েছিল তারা হাদির আদর্শ বাস্তবায়ন করতে যায় নাই।